আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ জাতীয় জাদুঘরে আপনাদের স্বাগতম। বাংলাদেশ জাতীয় জাদুঘর এটি একটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। এখানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, পাহাড়িদের জীবনযাপন থেকে শুরু করে সমতলদের জীবনযাপন পর্যন্ত। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। এখন সুন্দরবনে প্রবেশ করছি, কটকা হয়ে সুন্দরবনে ঢুকছি। ঠিক আছে, এই সাইডে প্রচুর। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরবনের আমরা যা যা দেখে থাকি, এখানে আপনার মৌমাছিদের মৌচাক থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ এবং বিভিন্ন প্রজাতির গাছের সমাহার আপনারা দেখতে পাবেন। হরিণ, অনেক পাখি, অসংখ্য মানে সমুদ্রের নিচে থাকে এগুলো। এই রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের নিচে থাকা অনেক প্রবাল প্রাচীর এবং বিভিন্ন পাথরের। এটা বেলে পাথর, এই যে পাথরটা দেখো, অনেক চা পাতা আছে, পাট, এই যে পাট। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সোনালী আঁশ, আর এখানে আছে চা পাতা আছে। এখানে আপনার বাংলাদেশের যেগুলো আপনার প্রয়োজনীয় গাছ, এই গাছগুলোর ছবি এবং বিভিন্ন প্রজাতির ফলের সমাহার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঝিনুকগুলো এত সুন্দর, যেন চকচক করছে, সব সমুদ্রের নিচে থাকে এগুলো। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অজগর সাপের চামড়া। অজগর সাপটির চামড়াটা বিশাল বড়। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম একটি জীবন্ত অ্যাকুয়ারিয়ামে। এখানে বিশাল বিশাল মাছ আছে। মাছগুলো দেখতে এত সুন্দর। এটি একটি করাত মাছ। এর ঠোঁটটি কিন্তু একেবারে মানে গাছ কাটা করাতের মতো দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি, যেন তারের উপরে বসে আছে, কাক। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা, একেবারে মানে জীবন্ত মনে হচ্ছে। ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পেঁচা দেখতে পাচ্ছেন, অসংখ্য পাখি এবং বিভিন্ন প্রজাতির পাখি। এগুলো দেখে আমাদের সত্যি মন ভরে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, জাদুঘরের অন্যতম নিদর্শন হচ্ছে এই তিমি মাছের একটি কঙ্কাল, যা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এত বিশাল বড় হতে পারে একটি তিমি মাছের কঙ্কাল। এখানে দেখতে পাচ্ছেন একটি ডলফিন মাছ যেন সাঁতার কাটছে তার আশেপাশে, এবং তার আশেপাশে অনেকগুলো মাছ। আর আরেকটি রুমে এসে দেখলাম এগুলো হাতির মানে মূর্তি করা আছে। তার পাশে দেখলাম হাতির দাঁতটি বিশাল বড়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রাম বাংলার প্রতিচ্ছবি, যেমন আমরা হাটে দেখতে পাই। এখানে আপনার দাঁড়িপাল্লা, এখানে হচ্ছে কামার, তারপরে এগুলো আপনার জমিতে চাষ করার লাঙল, বিভিন্ন কৃষি যন্ত্র। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বল্লম আর হচ্ছে ঢাল, তলোয়ার। এগুলো রাজা বাদশারা ব্যবহার করতো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিলুপ্ত প্রায় জাঁতা এবং জাতি, সুপুরি কাটার জাতি। সুপ্রিয় বন্ধুরা, এটি একটি নৌকার রাজ্য বললে ভুল হবে না। নৌকার রাজ্য বলতে এখানে বিশাল বিশাল নৌকা আছে। এই নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় বড় নৌকা। এখানে অনেকগুলো নৌকা আছে যেগুলো আমরা কখনো চোখেই দেখিনি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাঁওতালদের পোশাক। সাঁওতালরা বিভিন্ন অনুষ্ঠানে এবং বিয়ের অনুষ্ঠানে কিভাবে তারা এই গয়নাগুলো পরতো, এগুলোই দেখানো হয়েছে। এখানে একটি দেখতে পাচ্ছেন সাঁওতাল মেয়ে। সাঁওতালদের ব্যবহৃত বাঁশি, মুরলি, তারপরে সাঁওতালদের অনেক বাঁশি, এই যে বাঁশি, সব সাঁওতালদের। এগুলো সাঁওতালদের। এই যে এই ঝাড়ুটি, ঢোল, এই সকল বাদ্যযন্ত্রগুলো তারা বিভিন্ন তাদের অনুষ্ঠানে মানে বাজিয়ে থাকে আর কি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়ে কুলোই করে চাল বাছছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বলা হয় কি হাঁড়া বা মটকা বা তামহাড়ি। এটি সম্ভবত একটি পানি রাখা পাত্র। প্রাচীন কালে এগুলো ব্যবহৃত হতো। ডাবর পানির ডাবর, এগুলো পানি। ইট দেখেন, অনেক পুরাতন এই ইটগুলোতে আরবি হরফ
খোদাই করে লেখা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক প্রাচীন মূর্তিগুলো। বছর আগে এই যে এটাকে সম্ভবত বাহুবালী সিনেমায় আপনারা দেখেছেন। হ্যাঁ, এটাকে সম্ভবত আপনার বাহুবালী সিনেমায় দেখেছেন। এই প্রভাস ঘাড়ে করে নিয়ে ওই যে পাহাড়ের ওখানে ঝর্ণার ওখানে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন, ব্যঞ্জনবর্ণ মানে ব্যঞ্জনবর্ণ কীভাবে এসেছে ও কখন কোন যুগ থেকে এসেছে সব এখানে লেখা আছে। হাতের দাঁত দিয়ে এগুলো তৈরি। এই দেখেন এটা সম্পূর্ণটাই হাতির দাঁত দিয়ে তৈরি। যে পালকিটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে হাতির দাঁত দিয়ে মালা, পিঠ চুলকানি এটা, হ্যাঁ, তারপরে কেঁচি, বিভিন্ন চাকু, তারপরে যেখানে এটা হচ্ছে চাকু। আগের যুগে রাজা বাদশারা তাদের এই প্রসাধনীগুলো এই হাতির দাঁতগুলো দিয়ে তারা ব্যবহার করে থাকতো। হাতুড়ি, কাঁটা চামচ সব কিছু আছে। যুদ্ধ করার এসব হাতিয়ার দেখে আমি রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। রাজাদের এগুলো মারণাস্ত্র ছিল। এসব হাতিয়ার আমরা আগেকার যুগের যখন ছবি দেখতাম রাজা বাদশাদের, তখন মূলত এসব হাতিয়ার আমরা দেখে থাকতাম টিভিতে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে এবং স্বচক্ষে দেখতে পাচ্ছি, শুধুমাত্র স্পর্শ করতে পাচ্ছি না। যেগুলো অস্ত্র মানে লাগে, অঙ্কুশ, তরবারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাপতিরা থাকতো, তাদের মাথা সংরক্ষণের জন্য বা নিরাপত্তার জন্য তারা যে পরিধানটি পরতো এগুলো তারই নিদর্শন। এগুলো মূলত তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে থাকতো। এগুলোতে যেন আঘাত, তারওয়ালের যেন আঘাত না পাওয়া যায়। এটি মূলত ধারালো অস্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ব্যবহার করা হতো পোশাক হিসাবে, এখনকার যুগে বুলেট প্রুফ জ্যাকেটের মতো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিশাল বড় বড় তলোয়ার এবং চাকু, ছুরি, ঢাল, আরও কত কি। ওরকম একটা চাকু আম্মা একবার জনির কাছ থেকে লেলেছিল ওরকমলায়। আর এক পাশে দেখতে পাচ্ছেন আপনারা ব্রিটিশ আমলের বড় বড় রাইফেল এবং শটগান। বন্ধুরা, চলে আসলাম তৃতীয় তলায়। এইখানে এসে আমি আরও অবাক হয়ে গেলাম। এখানে বড় বড় পালঙ্ক, এই পালঙ্কগুলোতে কিন্তু রাজারা শুয়ে শুয়ে আরামায়েশ করতো। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সিন্দুক। এখানে মূলত রানীরা তাদের গয়না বা সোনার যেগুলো আপনার অর্নামেন্টস ছিল এগুলো তারা এখানে সংরক্ষণ করে রাখতো। আর এই ঘন্টাটি তারা টাইম মেনটেন করার জন্য ব্যবহার করে থাকতো। আগের দিনের এই যে গ্রামোফোন যাকে বলা হয়, গ্রামোফোন। এই রুমটিতে গ্রাম বাংলার সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে আমি আরও বিস্মিত হলাম। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে পালঙ্কগুলো আছে, পালঙ্কগুলোর মানে নকশি কাজগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এই কাজগুলো এত যে সুন্দর, এত মানে নিখুঁতভাবে করা হয়েছে। এই পালঙ্কগুলোতে রাজারা আরাম করে ঘুমাতো। দেখতেই পাচ্ছেন কত উঁচু উঁচু আর এখানে দেখছেন পালকি। জাদুঘরে পালকি থাকবে না, এটা তো হয় না। সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি হাতে লেখা পুরাতন একটি কোরআন শরীফ, যেটা আরবি হরফে লেখা আছে অনেক সুন্দর করে। দেখতে পাচ্ছেন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য আর একটি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।